স্বাগত ২১ বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রিয়সী। জাতীয় সংসদে পাশ হওয়া ব্যাংক রেজুলেশন বিল ২০২৬-এর মাধ্যমে এসালম ও নাসা গ্রুপের মতো লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীগুলো ব্যাংক খাতে পুনর্বাসন হচ্ছে কিনা এমন আলাপ চারিদিকে। কারণ এই আইনের ১৮ এর ক ধারা মোতাবেক ব্যাংকগুলো আগের মালিকানায় ফিরতে পারবে। এক্ষেত্রে কিছু শর্ত ও অঙ্গীকারনামা পরিপালন করতে হবে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন পুরনো লুটপাটকারীরা ফিরে এলে দেশের ব্যাংক খাত আস্থা হারাবে। বিস্তারিত দেখুন সাদাত হাবিবি সেতুর রিপোর্টে। জয়যুক্ত হয়েছে ২০২৫ সালের অন্তর্বর্তী সরকারের জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে স্পষ্ট বলা ছিল বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিরা অর্থ ফেরত দিলেও মালিকানায় ফিরতে পারবে না। কিন্তু ওই অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে যেটি পাশ করা হয়েছে তাতে রয়েছে ভিন্ন বার্তা। বিশ্বাসের সামান্য যা অবশিষ্ট ছিল মাননীয় স্পিকার তাও ধ্বংস হয়ে যাবে। মূল বিধানগুলোতে কোনো পরিবর্তন নেই। দিস ইজ দ্য নিউ উইন্ডো ওপেন টু ক্রিয়েট মোর অপরচুনিটি। বর্তমান সরকারের আমলে সংসদে পাশ হওয়া এই নতুন বিলের সেই কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিলের ১৮ ক ধারায় এখন এসালম কিংবা নাসা গ্রুপের মতো মালিকদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রত্যাবর্তনের দরজা। এখানে এই ধারা উপধারাতে বলা হতো পুরাতন শেয়ারহোল্ডারদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এটা না বলে যদি বলা হতো যে ব্যক্তি খাতে ব্যাংকগুলোকে ছেড়ে দেওয়া হবে দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, তাহলে কিন্তু এটা এত সমালোচনার জন্ম দিত না এবং জনগণ এটা ভালোভাবে মেনে নিত, আমানতকারীরাও ভালোভাবে মেনে নিত। যারা এই ব্যাংকগুলির অরাজকতার সাথে ইনভলভ ছিল, যাদের কারণে এই ঘটনাগুলি ঘটেছে, যদি আবার তাদের হাতেই এটা ফেরত যায় তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর খুব একটা ভালো পজিশনে থাকবে না। নতুন আইনের শর্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সহায়তার মাত্র ৭.৫% অর্থ জমা দিলেই মালিকানা ফিরে পাওয়ার আবেদন করা যাবে। বাকি ৯২.৫% অর্থ ১০% সুদে পরবর্তী ২ বছরে পরিশোধের সুযোগ পাবেন তারা। ফলে এসালমের দখলে থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী কিংবা নাসা গ্রুপের এক্সিম ব্যাংক আবারও পুরনো চেহারায় ফেরার পথে। সেই একই গ্রুপকে পুনঃপ্রতিষ্ঠিত করা বাংলাদেশের অর্থনীতিতে বা ব্যাংকিং সেক্টরে বা সার্বিকভাবে অর্থনীতিতে সেই স্পেকুলেশনের আগে যে বিষয়টা দরকার সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলো, এই বিষয়গুলো খতিয়ে দেখা। জেনারেলি বোঝা যায় যে যারা ডিপোজিটর এখানে ভেরি ক্ষীণ বা ভেরি রেয়ার যে তারা হয়তো বা এখান থেকে কোনো একটা অ্যামাউন্ট হয়তো পাবে। চারিদিকে যখন অভিযোগ ব্যাংক লুটেরাদের সুযোগ দিতেই পরিকল্পিতভাবে আইন সংশোধন হয়েছে, তখন বাংলাদেশ ব্যাংক কি ভাবছে? এই ধরনের টাকা পাচার করেছে বা এটা হচ্ছে সেই বিষয়ে এক ধরনের ব্যবস্থা। আরেকটা হচ্ছে বিজনেসটা, এখানে বিজনেসটাকে রিভাইভ করা। এই বিষয়গুলো আলোচিত হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে সরকার জানেন না, এটা ভাবা কঠিন। সরকার নিশ্চয়ই অবহিত, যদি না থাকে তাহলে ভুল স্বীকার করে সরকার বলা উচিত যেটা তো আমরা জানতাম না। ব্যাংক কোম্পানি আইন যদি ঢেলে সাজানো না হয়, ব্যাংক কোম্পানি আইন যদি আবার সংস্কার করা না হয়, পরিবর্তন করা না হয়, শুধুমাত্র ব্যাংক রেজুলেশন আইন দিয়ে ব্যাংক খাতে কিন্তু সুশাসন নিশ্চিত করা কখনো সম্ভব না, যেটা কিন্তু প্রথম থেকেই সমালোচনার জন্ম দেওয়া শুরু হয়েছে। সাধারণ গ্রাহকদের মনে এখন একটাই প্রশ্ন, আইনের এই পরিবর্তনের ফলে ব্যাংকে গচ্ছিত তাদের আমানতের কি হবে? আবারও কি এসালম স্টাইলে লুটপাট আর দৌরাত্মের মুখে পড়বে ব্যাংকিং খাত? সেই উত্তর হয়তো ভবিষ্যতই বলে দিবে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। ইরানের বন্দরগুলোর অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭% বেড়েছে। প্রতি ব্যারেল $৯৫ থেকে বেড়ে উন্নীত হয়েছে $১০২.29। বেড়েছে WTI অয়েলের দামও, প্রায় ৮% বেড়ে ছাড়িয়েছে প্রতি ব্যারেল $১০৪। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ করে রাখার হুমকি দেন। এতেই তেলের বাজার ফের অস্থির হয়ে উঠেছে। I would say it's holding well. Their military is destroyed. 10 o'clock tomorrow, we have a blockade going into effect. That'll be 10 o'clock tomorrow. Other nations are working so that Iran will not be able to sell oil.
সারা বিশ্বের মতো জ্বালানি সংকটের কবলে পড়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যার বড় ধাক্কা লেগেছে লরি বা ট্রাক শিল্পে। একই সঙ্গে দূরপাল্লার ভারী ট্রেন চালানোর জন্য অপারেটররা ডিজেলের ওপর নির্ভরশীল। এ অবস্থায় সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানান দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এদিকে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মালয়েশিয়া ও ভারত থেকে আসা এলপিজি বাহী দুটি জাহাজ। আসার অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি জাহাজ। গতরাতে মালয়েশিয়া থেকে ডিএল লিলি এবং ভারত থেকে গ্যাস ক্যারেজ নামে দুটি এলপিজি বাহী জাহাজ বন্দরে আসে। পরে চার্লি ও ব্রাভো পয়েন্টে নোঙর করে জাহাজ দুটি। আজ যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া থেকে এলএনজি নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া 15 এপ্রিল অস্ট্রেলিয়া এবং 18 এপ্রিল অ্যাঙ্গোলা থেকে আসবে এলএনজি কার্গো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলা এবং দেশের বাজারে এলপিজি ও শিল্প গ্যাসের সরবরাহ সচল রাখতে এই উদ্যোগ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 493 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 56,430 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 321 পয়েন্ট কমে অবস্থান করছে 25,572 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 19 পয়েন্ট কমে অবস্থান করছে 3,970 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,978 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 8 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 1,066 পয়েন্ট কমে অবস্থান করছে 76,483 পয়েন্টে। তবে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,506 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,722, যা আগের দিনের চেয়ে $27.03 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $74.57, যা আগের কার্যদিবসের তুলনায় $1.30 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 588 সেন্টস, যা গত দিনের চেয়ে 7.25 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 75.01 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.32 সেন্টস কম। বিশ্ব বাজারে কমেছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.89 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.22 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 67.58 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.56 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 46 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 7 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 35 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 85 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 83 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 81 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 23 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 40 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 48 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 59 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 31 টাকা 52 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছে আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21শের সাথেই থাকুন।